আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ওকে, আমরা গত ক্লাসে জারণ বিজারণ টপিকস নিয়ে আলোচনা করেছিলাম এবং জারণ বিজারণে আমরা অংশে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক পদার্থ কাকে বলে বা বিজারক পদার্থ কাকে বলে, পাশাপাশি একটা বিক্রিয়ার সাহায্যে আমরা দেখেছিলাম যে ওই বিক্রিয়ায় অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ কোন অংশে ঘটেছে বা বিজারণ কোন অংশে ঘটেছে, পাশাপাশি কোনটি জারিত হয়েছে বা কোনটি বিজারিত হয়েছে, এই টপিক্সটা আমরা আলোচনা করেছি। পাশাপাশি বিক্রিয়ার সাহায্যে ইলেকট্রন আদান প্রদানের উপর ভিত্তি করে বিক্রিয়াকে যে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিডক্স বিক্রিয়া, একটা হচ্ছে নন রিডক্স বিক্রিয়া, তা উদাহরণ আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এর পরের টপিকস নিয়ে আলোচনা করব এবং সেই টপিকসটি হচ্ছে অক্সিডেশন নাম্বার, যেটাকে বাংলায় বলা হয় জারণ সংখ্যা। তোমরা জানো যে অক্সিডেশন শব্দটির অর্থ হচ্ছে জারণ এবং নাম্বার বলতে তো জানোই যে সংখ্যা বোঝায়। যা হোক, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জারণ সংখ্যা। এই জারণ সংখ্যার পাশাপাশি আমরা আরও এখানে আজকে লেকচারে দেখব যে কোনো একটি যৌগে একটা নির্দিষ্ট মৌলের জারণ সংখ্যা কীভাবে গণনা করতে হয় সেটি আমরা দেখব। তোমরা তো এর আগেও এটা শিখেছো এসএসসিতে। তোমাদের অবশ্যই মনে আছে যে তোমাদের রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি ছিল এসএসসিতে বা ক্লাস 10-এ সপ্তম অধ্যায়, এবং সেই অধ্যায়ে তোমরা বিভিন্ন ধরনের মৌল পাশাপাশি বিভিন্ন যৌগমূলকের জারণ অবস্থা তোমরা মুখস্থ করেছিলা, জারণ সংখ্যার মান, এবং তোমরা জারণ সংখ্যা বিষয়টি কী সেটাও কিন্তু মোটামুটি জানো। ওকে, দেখো জারণ সংখ্যা কাকে বলে সেটি এইখানে উল্লেখ করা আছে যে বিক্রিয়াকালে অর্থাৎ বিক্রিয়া অবশ্যই হতে হবে, বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বা জারণ অবস্থা বলা হয়। জারণ সংখ্যার ইংলিশ টার্মটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, আর জারণ অবস্থা এটার ইংলিশ টার্ম হচ্ছে অক্সিডেশন স্টেট। তো অক্সিডেশন নাম্বার হোক অথবা অক্সিডেশন স্টেট হোক বা জারণ সংখ্যা হোক অথবা জারণ অবস্থা হোক, বিষয়টা কিন্তু একই। তাহলে জারণ সংখ্যা কাকে বলা হয়? যে বিক্রিয়াকালে কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে তার উপরে যে আধানের সৃষ্টি হয় বা চার্জের সৃষ্টি হয় সেটা ধনাত্মক হতে পারে। তোমরা জানো যে ইলেকট্রন দান করলে বা ত্যাগ করলে ধনাত্মক আধানের সৃষ্টি হয়, আর যদি ইলেকট্রন গ্রহণ করে সেক্ষেত্রে ঋণাত্মক আধানের সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রন আদান প্রদানের ফলে পরমাণুতে যে ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় সেই চার্জের সংখ্যাকেই বলা হয় ওই মৌলের জারণ সংখ্যা বা জারণ অবস্থা। যেমন তোমরা জানো যে সোডিয়াম সাধারণত একটি ইলেকট্রন দান করে, অতএব সোডিয়াম পরমাণুর জারণ অবস্থার মান হচ্ছে +1, অথবা সোডিয়াম আয়নের জারণ অবস্থা +1। তারপর অক্সিজেনের জারণ অবস্থা বিভিন্ন আছে, সাধারণত -2 জারণ অবস্থা সে শো করে। ওকে, তাহলে সোডিয়ামের জারণ অবস্থা আমরা দেখছি +1, আর অক্সিজেনের জারণ অবস্থা সাধারণত -2 হয়। বিভিন্ন সময় অক্সিজেনের জারণ অবস্থা -1 হয় বা -1/2ও হয়। যা হোক, তো এই হলো জারণ সংখ্যার সংজ্ঞা। পাশাপাশি আমরা জারণ সংখ্যা নির্ণয়ের সাধারণ নিয়মগুলো শিখব। যেমন মৌলিক অবস্থা, এটা অনেক ইম্পর্টেন্ট টার্ম। মৌলিক অবস্থায় যেমন সোডিয়াম, মূল অবস্থায় অক্সিজেন, অণু অবস্থায় ক্লোরিন, ফসফরাস, সালফার, এই অবস্থায় পরমাণুর জারণ অবস্থার মান 0 হয়। তাহলে মৌলিক অবস্থা, ধরো একটা যেসব মৌলগুলো এক পরমাণুক আর কি, সেগুলোর ক্ষেত্রে তাদের জারণ অবস্থা মুক্ত অবস্থায় 0 হবে। যারা দ্বিপরমাণুক গ্যাস যেমন অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, এদের ক্ষেত্রে আবার জারণ অবস্থার মান 0 হবে। তারপর যারা চতুর্থ 4টা পরমাণু একসঙ্গে যুক্ত অণু গঠন করে যেমন ফসফরাসের ক্ষেত্রে এদের জারণ অবস্থাও 0 হয়। সালফার মুক্ত অবস্থায় জারণ অবস্থা 0 হবে। ওকে, তাহলে 1 নাম্বারটি গেল যে মৌলিক অবস্থায় যা পরমাণু জারণ অবস্থার মান 0 হয়। 2 নাম্বারটা কি? যে এক পরমাণু বিশিষ্ট আয়নের অক্সিডেশন নাম্বার আয়নের চার্জের সমান। তাহলে এক পরমাণু বিশিষ্ট যেগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের চার্জের মান যা সেটা তার চার্জের সমান হয়। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে +1, তারপর ক্যালসিয়ামও এক পরমাণু,
এক পরমাণু বিশিষ্ট আয়ন হচ্ছে ক্যালসিয়াম 2+, এখানে তার জারণ অবস্থা +2 আধানের সমান হবে, তাহলে তার আধানের সমান হবে তার জারণ সংখ্যা। ওকে, 3 নাম্বারটি কি? সমযোজী যৌগে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটির জারণ সংখ্যা ঋণাত্মক এবং অপরটির জারণ সংখ্যা যোজনী অনুসারে ধনাত্মক হয়। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা তো জানি যে সমযোজী যৌগে কিন্তু ইলেকট্রন আদান প্রদানের ফলে সৃষ্টি হয় না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরও কিছু কিছু সমযোজী অণু আছে, যে সমযোজী অণুগুলো পোলার সমযোজী অণু হয়ে থাকে, তাদের ক্ষেত্রে যেটি বেশি তড়িৎ ঋণাত্মক হবে সেই মৌলটির জারণ অবস্থা ঋণাত্মক হবে যোজনী অনুসারে, এবং অপর মৌলের জারণ অবস্থা হবে ধনাত্মক যোজনী অনুসারে। যেমন এক্ষেত্রে হাইড্রোজেন ক্লোরাইড একটা সমযোজী অণু, কিন্তু পোলার সমযোজী অণু, এক্ষেত্রে পুরোপুরি ধনাত্মক বা ঋণাত্মক অবস্থা সৃষ্টি হওয়া সম্ভব নয়। তারপরেও যেটি তড়িৎ ঋণাত্মকতা বেশি, যেমন ক্লোরিনের, তার জারণ অবস্থা হবে ঋণাত্মক যোজনী অনুসারে, যেমন ক্লোরিনের যোজনী 1, সেটা -1 হবে। আর হাইড্রোজেন সেটি হবে ধনাত্মক এবং তার যোজনী হচ্ছে 1, সেজন্য হবে +1। ওকে, এরপর হচ্ছে 4 নাম্বার, যে যৌগের নিরপেক্ষ বা আধানবিহীন অণুতে উপস্থিত সবকটি পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0 হয়, কিন্তু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল আয়নের চার্জের সমান হয়। এটি কি বোঝাচ্ছে? এটি তোমরা আগে থেকেই জানো। যেমন পানির কথা যদি বলি, H2O, এই পানির অণুর প্রতিটি পরমাণু যে আছে সবগুলো পরমাণুর জারণ সংখ্যার যোগফলের মান 0 হবে, নিরপেক্ষ যৌগ, কোনো আধান নেই। তার মানে হাইড্রোজেনের জারণ সংখ্যা মনে করা হচ্ছে, হাইড্রোজেনের জারণ সংখ্যা ধরলাম x ইন্টু 2, দুইটা হাইড্রোজেন আছে, প্লাস অক্সিজেনের জারণ অবস্থা ধরলাম y, তাহলে সবগুলো পরমাণুর জারণ সংখ্যা যোগ করলাম, তাহলে এই সবগুলোর মান হবে 0-এর সমান। তাহলে কি বোঝাচ্ছে? যে কোনো একটি নিরপেক্ষ যৌগের সবকটি পরমাণুর জারণ সংখ্যার যোগফলের মান 0-এর সমান হয়। আর যদি একটা আয়ন হয় তাহলে তার সবগুলো পরমাণুর বা ওই আয়নে উপস্থিত যে পরমাণুগুলো আছে তাদের সবগুলো পরমাণুর জারণ সংখ্যার যোগফলের মান আয়নের আধানের সমান হবে। যেমন অ্যামোনিয়াম আয়নের কথা যদি বলা হয়, অ্যামোনিয়াম আয়নের আধানের মান কিন্তু +1। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, নাইট্রোজেনের জারণ সংখ্যা ধরলাম আমি ধরো x, প্লাস অক্সিজেনের জারণ অবস্থা, হাইড্রোজেনের জারণ অবস্থা ধরলাম y, কয়টি আছে আর হাইড্রোজেন কয়টি আছে? 4টি আছে, গুণ করলাম, সমান কত হবে? এতে সবগুলো পরমাণুর জারণ সংখ্যার যোগফলের মান হবে এর আধানের সমান, অর্থাৎ আধান কত আছে? +1, এটার সমান হবে। তাহলে আশা করি 4 নাম্বার নিয়মটিও বুঝতে পেরেছো। ওকে, এখন আসা যাক 5 নাম্বার আরেকটি নিয়ম জারণ সংখ্যা নির্ণয়ের। সেটি হচ্ছে পর্যায় সারণী গ্রুপ ভিত্তিক মৌলগুলোর অক্সিডেশন নাম্বারের নিয়মাবলী। যেমন গ্রুপ 1-এর মৌলগুলো সবসময় জারণ অবস্থা +1 হয়, সব ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো জারণ অবস্থা সবসময় +1। গ্রুপ 2-এর যে মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রেডিয়াম, স্ট্রনশিয়াম, এদের জারণ অবস্থা সবসময় +2 হয়। তারপর গ্রুপ 3 মৌল যেগুলো আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এগুলো জারণ অবস্থা সবসময় +3 হয়ে থাকে। ওকে, তারপর হাইড্রোজেনের ধাতব যৌগে, ধাতব যৌগে হাইড্রোজেনের জারণ অবস্থা হচ্ছে -1। যেমন ধাতব যৌগে বলতে ধরো সোডিয়াম হাইড্রাইড, এটি একটি হাইড্রোজেনের ধাতব যৌগ, এখানে হাইড্রোজেনের জারণ অবস্থা হচ্ছে -1 আর ধাতুর জারণ অবস্থা হচ্ছে +1। আর যদি অধাতব যৌগের সঙ্গে যুক্ত হয়, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, অধাতব যৌগ, অধাতব মৌলের সঙ্গে যুক্ত হয়েছে এখানে ক্লোরিনের সঙ্গে, অথবা ধরো পানির অণু, এখানে কিন্তু হাইড্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +1, এখানে হাইড্রোজেনের জারণ অবস্থা হচ্ছে +1। তাহলে ধাতব যৌগে হাইড্রোজেনের জারণ অবস্থা -1 হয়, কিন্তু অধাতব যৌগে হাইড্রোজেনের জারণ অবস্থা +1 হয়। অক্সিজেনের জারণ অবস্থা সাধারণ অক্সাইডের বেলায় -2 হয়, পার অক্সাইড -1 হয়, সুপার অক্সাইড হচ্ছে -1/2 হয়। পার অক্সাইড একটা উদাহরণ যদি আমরা দেখি, যেমন হাইড্রোজেন পার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ অবস্থা কিন্তু -1। সাধারণ অক্সাইড তো অনেক আছে, যেমন পানিও একটা অক্সিজেনের সাধারণ অক্সাইড। তারপর ধরো কার্বন মনো অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ অবস্থা -2, কার্বন মনো অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ অবস্থা -2। তাহলে এগুলো সাধারণ অক্সাইড। আর পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড দেখলাম, আর সুপার অক্সাইড হচ্ছে এটি। ওকে, এখানে একটা কথা বলা হয়েছে, ফ্লোরিন বাদে অক্সিজেনের সঙ্গে বা ফ্লোরিনের সঙ্গে অক্সিজেন
অনেক ধরনের যৌগ গঠন করে থাকে। যেমন এটি একটি যৌগ আছে অক্সিজেনের ফ্লুরিনের সঙ্গে। এখানে ফ্লুরিনের জারণ অবস্থা কিন্তু এই যৌগটিতে কিন্তু ফ্লুরিন হচ্ছে অক্সিজেনের অপেক্ষা অধিক তো ঋণাত্মক মূল্য, তো অতএব ফ্লুরিন এখানে জারণ অবস্থা হচ্ছে -2 আর অক্সিজেন হচ্ছে +2। সরি, ফ্লুরিন এখানে হচ্ছে -1, দুটি ফ্লুরিন মিলে হচ্ছে -2 হবে, আর অক্সিজেন হচ্ছে +2। তাহলে ফ্লুরিন বাদে সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা সবসময় -2 হয়, কিন্তু ফ্লুরিনের সঙ্গে যৌগ গঠনে অক্সিজেনের জারণ অবস্থা +2 হয়ে থাকে। ওকে, ফ্লুরিনের যৌগের বেলা -1 হয় সবসময় ফ্লুরিনের ক্ষেত্রে। গ্রুপ 7-এর যে মৌলগুলো আছে যেমন ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন অর্থাৎ হ্যালোজেনের যে মৌলগুলো সবার জারণ অবস্থা -1। মাঝে মাঝে পরিবর্তনশীল কিছু জারণ অবস্থা দেখা যায়, যা হোক। এরপর দেখা যাক কয়েকটা যৌগের ক্ষেত্রে জারণ অবস্থা কীভাবে নির্ণয় করতে হবে এবং ব্যতিক্রমধর্মী কিছু জারণ অবস্থা, এবং এই জারণ অবস্থার নির্ণয়গুলো তোমাদের অ্যাডমিশনে কিন্তু খুব বেশি বেশি আসে, পাশাপাশি এমসিকিউ আসে এই জারণ অবস্থার নির্ণয়গুলো। ওকে, এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, এই কথাটি অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কোনো মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে ওই মৌলের গ্রুপ সংখ্যা অপেক্ষা কখনো বেশি হতে পারে না। মানে কোনো মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা, একটা মৌলের বিভিন্ন ধরনের জারণ সংখ্যা হতে পারে, যেমন আমরা অক্সিজেনের জারণ অবস্থা দেখলাম -2 হয়, -1 হয়, -1/2 হয়, আবার +2 হচ্ছে ক্ষেত্র বিশেষে। তার মানে কোনো মৌলের বিভিন্ন ধরনের জারণ অবস্থা থাকতেই পারে, যেমন আয়রনের দুটি জারণ অবস্থা আছে +2, +3। তাহলে কোনো মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে ওই মৌলের গ্রুপ সংখ্যা অপেক্ষা, অর্থাৎ ওই মৌলটি কোন গ্রুপে আছে সেই গ্রুপ সংখ্যা অপেক্ষা কখনো বেশি হতে পারে না। যেমন সালফার আছে গ্রুপ 6 বা গ্রুপ 16-তে, তার মানে সালফারের জারণ অবস্থা সর্বোচ্চ +6 হবে, সর্বোচ্চ সালফারের জারণ অবস্থা সর্বোচ্চ +6 হবে। সালফার কত গ্রুপে ছিল? গ্রুপ 6 অথবা গ্রুপ 16-তে। তো সালফার জারণ অবস্থা +6-এর বেশি কখনো হতে পারবে না। তো এটা বোঝাচ্ছে এখানে যে কোনো মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা ওই মৌলটির যে গ্রুপে আছে সেই গ্রুপ সংখ্যা অপেক্ষা কখনোই বেশি হতে পারে না। ওকে, ওকে, এখন কিছু যৌগে আমরা মৌলগুলোর জারণ অবস্থার হিসাব করব। যেমন পারক্সো সালফারিক অ্যাসিড H2SO5। তাহলে আমরা দেখলাম যে সালফার যেহেতু গ্রুপ 16-তে অবস্থান করছে, অথবা গ্রুপ 6-এ, তাহলে সালফারের জারণ অবস্থা কত হবে? সর্বোচ্চ +6 হবে। সালফার কিন্তু অনেকগুলো জারণ অবস্থা আছে। সালফারের জারণ অবস্থাগুলো হলো +6 জারণ অবস্থা আছে, পাশাপাশি +4 জারণ অবস্থা আছে, তারপর +2 জারণ অবস্থা আছে সালফারের, এরপর 0 জারণ অবস্থা আছে এবং -2 জারণ অবস্থা আছে। এই 5টি জারণ অবস্থা সালফারের পক্ষে দেখানো সম্ভব। তো আমরা এই যৌগটাতে সালফার জারণ অবস্থা দেখব, যেহেতু সালফার সর্বোচ্চ জারণ অবস্থা +6, কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা হিসেব করি এই পারক্সো সালফারিক অ্যাসিডে, দেখো এখানে সালফার জারণ অবস্থাকে ধরা হয়েছে x, ধরে আমরা হিসাব করে দেখলাম সালফারের জারণ অবস্থা হচ্ছে +8, কিন্তু আসলে সালফারের জারণ অবস্থা সর্বোচ্চ হতে পারবে +6। তার মানে এখানে সাধারণ নিয়মে সালফারের জারণ অবস্থা হিসাব করলে আমাদের হিসাবে ভুল হবে। যা হোক, তো এই পারঅক্সো সালফারিক অ্যাসিড যে আছে বা কার্বস অ্যাসিড, এই পারঅক্সো সালফারিক অ্যাসিডের গঠনটা যদি আমরা দেখি, স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে দেখব যে এখানে যে দুটি হাইড্রোজেন আছে এদের জারণ অবস্থা +1, ঠিক আছে। তাহলে আমরা সালফারে ধরলাম x প্লাস দুটি হাইড্রোজেন, তাহলে একটি হাইড্রোজেনের জারণ অবস্থা +1 আছে হচ্ছে 2টি, তাহলে গুণন 2। কিন্তু অক্সিজেনের জারণ অবস্থা দেখো এখানে তিনটি অক্সিজেন আছে, যে তিনটি অক্সিজেনের এখানে হিসাবে দেখো এখানে তিনটি অক্সিজেন আছে, তিনটি মোট
এখানে অক্সিজেন মোট হচ্ছে হিসেবে, আচ্ছা দেখো তিনটি অক্সিজেন, এই অক্সিজেনটি, এই অক্সিজেন এবং এই অক্সিজেনটি, এই তিনটি অক্সিজেনে কিন্তু অক্সিজেনের জারণ অবস্থা কিন্তু -2, কিন্তু এই অক্সিজেন এবং এই অক্সিজেন দুটি কিন্তু পার অক্সাইড হিসেবে আছে, অর্থাৎ এই অক্সিজেনগুলোর জারণ অবস্থা হবে -1। তাহলে আমরা তিনটি অক্সিজেনের জারণ অবস্থা হচ্ছে -2, তাহলে -2 × 3, ওকে। তাহলে আর পার অক্সাইডে অক্সিজেনের জারণ অবস্থা, যেহেতু পার অক্সাইড অবস্থায় অক্সিজেন আছে দুইটি, অতএব এদের জারণ অবস্থা -1 হবে। তাহলে 2 × -1, এবং আমরা জানি কোনো একটি যৌগের সবগুলো পরমাণুর জারণ অবস্থার যোগফলের মান হয় 0। তাহলে এখান থেকে যদি আমরা এক্স এর মান ক্যালকুলেশন করি, তাহলে এক্স এর মান দাঁড়াবে হচ্ছে +6। তাহলে যেটি হচ্ছে যে সালফারের জারণ অবস্থাতে সর্বোচ্চ +6 হতে পারে, সেটি কিন্তু প্রমাণিত হলো। তাহলে এখানে সাধারণ নিয়মে যদি আমরা হিসাব করি, অর্থাৎ 5টি অক্সিজেনের জারণ অবস্থা যদি আমরা -2 ধরে হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু সালফারের জারণ অবস্থা দাঁড়াবে হচ্ছে +8, যেটি কিন্তু ভুল হবে। ওকে, এখানে একটি বিষয় উল্লেখ্য যে কিভাবে আমরা বুঝবো যে এখানে অক্সিজেন পার অক্সাইড হিসেবে আছে। আমরা যদি হাইড্রোজেন পার অক্সাইডের গঠন দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, অথবা সোডিয়াম পার অক্সাইডের যদি আমরা গঠনটা দেখি, সোডিয়াম পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, হাইড্রোজেন। অপরদিকে সোডিয়াম পার অক্সাইডের যদি জারণ অবস্থা আমরা দেখি, সোডিয়াম পার অক্সাইডের স্ট্রাকচারটা দেখি, সোডিয়াম পার অক্সাইডের স্ট্রাকচারটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন হবে এবং দুই পাশে দুটি অক্সিজেনের সঙ্গে সোডিয়াম যুক্ত থাকবে, সোডিয়াম যুক্ত থাকবে। তাহলে এই হচ্ছে যেমন হাইড্রোজেন পার অক্সাইডে দেখো অক্সিজেনগুলো কী অবস্থায় আছে, কিভাবে, এখানে সোডিয়াম পার অক্সাইডে অক্সিজেনগুলো কিভাবে আছে। তো এখানেও কিন্তু এই কার্বস অ্যাসিড বা পারক্সো সালফুরিক অ্যাসিডে এই দুটি অক্সিজেন কিন্তু এভাবে আছে, এই অক্সিজেনটি এবং এই অক্সিজেনটি এইভাবে আছে। সেই জন্য এই দুটি অক্সিজেনের ক্ষেত্রে আমাদের জারণ অবস্থা ধরতে হবে পার অক্সাইডের জারণ অবস্থা, অর্থাৎ -1। আর বাকি যে তিনটি অক্সাইড আছে, এই সাধারণ যে অক্সাইড অবস্থায় অক্সিজেনের যে জারণ অবস্থা -2 হয়, সেটা ধরে হিসাব করতে হবে। ওকে, এই গেল পারক্সো সালফুরিক অ্যাসিড। পাশাপাশি সোডিয়াম থায়োসালফেট, এখানে যদি আমরা হিসাব করি যে প্রচলিত নিয়ম মতে সোডিয়াম থায়োসালফেটের সালফারের জারণ সংখ্যা +2 হওয়া উচিত। তাহলে সাধারণত আমরা যদি এখানে সোডিয়ামের জারণ অবস্থা +1, অক্সিজেনের জারণ অবস্থা -2 ধরে হিসাব করি, তাহলে এক্স এর মান, অর্থাৎ এখানে যে এক্স আছে সালফারের জারণ অবস্থা দ্বারায় +2। কিন্তু আমরা যদি ইয়ে করি হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের যদি স্ট্রাকচারটা দেখি, সোডিয়াম থায়োসালফেটের স্ট্রাকচারটা দেখো যে একটা মাত্র অক্সিজেন কিন্তু সাধারণ অক্সাইড হিসেবে আছে, আর বাকি যে দুইটি অক্সাইড আছে, এই যে মাইনাস এখানে এবং এইখানে, এই দুটি অক্সাইড কিন্তু পার অক্সাইড হিসেবে আছে। অর্থাৎ দুটি অক্সাইড পার অক্সাইড হিসেবে আছে, তার মানে হচ্ছে সোডিয়ামের দুইটি, তার মানে +1 × 2 প্লাস সালফার দুইটি আছে, তার মানে 2x ধরবো, এক্স ধরবো যে সালফার জারণ অবস্থা, প্লাস একটা অক্সিজেন, দুইটি অক্সিজেন আছে পার অক্সাইড হিসেবে, অর্থাৎ -1 × 2 প্লাস একটা অক্সিজেন আছে সাধারণ অক্সাইড হিসেবে, অর্থাৎ -2 = 0। তাহলে এইভাবে যদি আমরা হিসেব করি তাহলে দেখবো এক্স এক্স অর্থাৎ সালফারের জারণ অবস্থা দাঁড়াবে হচ্ছে +6। তাহলে এরকম কিছু ব্যতিক্রম যৌগ আছে, যে যৌগগুলোতে কেন্দ্রীয় মৌলের জারণ অবস্থা হিসেবে একটু ব্যতিক্রম ধর্মী আছে। তো সেটা আমাদের ভালোভাবে শিখতে হবে। আরও কিছু যৌগ আছে, তোমাদের বলেছিলাম যে হাজারনাগের বই থেকে যদি তোমরা একটু দেখো, তাহলে আশা করা যায় যে ওখানে কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো তোমরা ইজিলি প্র্যাকটিস করলে ইজিলি পারবা আর কি। যাই হোক, আজকে আমরা এরপর আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে রিডক্স বিক্রিয়ায় বা জারণ বিজন বিক্রিয়ায় জারক ও বিজারক কীভাবে শনাক্তকরণ করব, জারক ও বিজারক কীভাবে শনাক্তকরণ করব। দেখো কথা এখানে কি বলা হচ্ছে যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং
উৎপাদ পদার্থের বিভিন্ন পরমাণু জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটলে তখন বিক্রিয়াটি রিডক্স বিক্রিয়া হয়। অর্থাৎ কোন একটি বিক্রিয়া যে জারণ বিজারণ বিক্রিয়া সেটা বোঝার উপায় হচ্ছে যে সেই বিক্রিয়ায় যে মৌলগুলো আছে বা বিক্রিয়ক এবং উৎপাদে যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর জারণ অবস্থার পরিবর্তন ঘটছে কিনা সেটা আমাদের যদি ভালোভাবে আমরা দেখতে পারি তাহলে বুঝবো যে এটা আসলে জারণ বিজারণ বিক্রিয়া নাকি আসলে অজারণ বিজারণ বিক্রিয়া বা নন রিডক্স বিক্রিয়া কিনা। তাহলে দেখো এখানে উৎপাদ হিসেবে বিক্রিয়ক হিসেবে আছে লেড অক্সাইড আর কার্বন মনোক্সাইড এবং উৎপাদ হিসেবে হচ্ছে লেড এবং কার্বন ডাইঅক্সাইড। লেডের জারণ অবস্থা এখানে কিন্তু +2। কিভাবে +2? কারণ অক্সিজেন এখানে জারণ অবস্থা হচ্ছে -2 আর কার্বনের জারণ অবস্থা কিন্তু এখানে +2 আর অক্সিজেনের জারণ অবস্থা এখানে হচ্ছে -2। এখানে লেড মুক্ত অবস্থায় আছে, তাহলে মুক্ত অবস্থায় মৌলিক অবস্থায় কোনো মৌলের জারণ অবস্থা 0 হয় আর এখানে কার্বনের জারণ অবস্থা কিন্তু +4 আর অক্সিজেনের জারণ অবস্থা কিন্তু -2। এটা আমাদের কিছুটা কিন্তু মুখস্থ রাখতে হবে কিছু মৌলের জারণ অবস্থা। যা হোক, তাহলে এখানে লেডের জারণ অবস্থা +2, এখানে লেডের জারণ অবস্থা 0, এখানে কার্বনের জারণ অবস্থা +2, এখানে কার্বনের জারণ অবস্থা +4, এখানে অক্সিজেনের -2 এই দুটি যৌগে, এখানে অক্সিজেনের জারণ অবস্থা -2। তাহলে অক্সিজেনের জারণ অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র জারণ অবস্থা পরিবর্তন ঘটেছে কার কার? লেড এবং কার্বনের। তাহলে এই দুটি মৌলের জারণ অবস্থার পরিবর্তন ঘটেছে। যেহেতু জারণ অবস্থার পরিবর্তন ঘটেছে অতএব এই যোগ বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এখন দেখা যাক কোন অংশে জারণ ঘটেছে কোন অংশে বিজারণ ঘটেছে। তোমরা অবশ্যই মনে রাখবে যে জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, এই কথাটি মনে রাখবে। জারণে জারণে জারণ সংখ্যা জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায় আর বিজারণে জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায়, বিজারণে জারণ সংখ্যা হ্রাস পায়। এই কথাটা অবশ্যই মনে রাখবে যে জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায় আর বিজারণে জারণ সংখ্যা হ্রাস পায়। তার মানে যে অংশে জারণ ঘটবে দেখলে বুঝবো যে যেখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেমন +2 থেকে +4 হয়েছে কার্বন, তাহলে এই অংশে যেহেতু জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে এই অংশটুকু হচ্ছে জারণ, এই অংশটুকু হচ্ছে জারণ। আর যেহেতু লেডের জারণ অবস্থা +2 থেকে 0 হয়েছে মানে কমে গিয়েছে, এই অংশটুকু হচ্ছে বিজারণ বিক্রিয়া, এই অংশটুকু হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে জারণ বিজারণ আমরা শনাক্ত করে ফেললাম। এখন চিহ্নিত করতে হবে কোনটি জারক পদার্থ কোনটি বিজারক পদার্থ। সেটা কিভাবে চিহ্নিত করব? আমরা জানি যে জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, জাগ্রত বিদ্যান অর্থে যদি আমরা মনে করি জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু ইলেকট্রন যদি গ্রহণ করা হয় তাহলে তাদের কিন্তু জারণ অবস্থা মাইনাসের দিকে যাবে। যেমন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে -1 হয়, একটি ইলেকট্রন গ্রহণ করলে। তার মানে যারা ইলেকট্রন গ্রহণ করবে তাদের কিন্তু জারণ সংখ্যা কিন্তু হ্রাস পাবে। যেমন +2 থেকে +2, এটা এখানে +2, তার মানে দুটি ইলেকট্রনের ঘাটতি আছে। আর এখানে 0, তার মানে +2 থেকে 0 হয়েছে, তার মানে দুটি ইলেকট্রন গ্রহণ করলে তার 0 হয়ে যাবে। +2 মানে কিন্তু দুটি ইলেকট্রন ঘাটতি ছিল, তার মানে দুটি ইলেকট্রন সে যদি গ্রহণ করে তাহলে কিন্তু তার জারণ অবস্থা 0 হবে, অর্থাৎ কমে যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে লেড অক্সাইড আসলে ইলেকট্রন গ্রহণ করেছে, লেড অক্সাইড লেড, তার মানে যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। তাহলে এইটুকু হচ্ছে লেড অক্সাইড হচ্ছে জারক। এটা যদি জারক হয় তাহলে এটা বিজারক, বিজারক ইলেকট্রন দান করে তাহলে এ হচ্ছে বিজারক। তাহলে আমরা জারক এবং বিজারক চিহ্নিত করে ফেললাম। এখন কিন্তু বুঝতে পারবো যে কোনটি জারিত হয়েছে কোনটি বিজারিত হয়েছে, এটা কিন্তু আমরা জানি। কারণ আমরা কি জানি যে জারক অন্যকে জারিত করে, জারক বিজারককে জারিত করবে। জারক বিজারককে কার্বন মনোক্সাইড, লেড অক্সাইড জারক কার্বন মনোক্সাইড বিজারককে জারিত করেছে। আর নিজে কি হবে? জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়।
লেড অক্সাইড নিজে বিজারিত হয়েছে। লেড অক্সাইড জারক অন্যকে অর্থাৎ কার্বন মনোক্সাইডকে জারিত করে কিসে পরিণত করেছে? কার্বন ডাইঅক্সাইডে। আর নিজে কি হয়েছে? বিজারিত হয়েছে। নিজে বিজারিত হয়ে কিসে পরিণত হয়েছে? লেডে। ওকে, তাহলে আমরা একটা জারণ বিজারণ বিক্রিয়া দেখলাম, সেই জারণ বিজারণ বিক্রিয়ার জারক বিজয়ক শনাক্ত করলাম। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা আহ, এই জারণ বিজারণ অংশে আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।